হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা ক্লাস 11 WBCHSE অর্থাৎ আমাদের বেঙ্গল বোর্ডের জন্য সেমিস্টার 2 এর পড়া স্টার্ট করব। সেমিস্টার 2 এর পড়া স্টার্ট করেছিলাম, কোথায় করেছিলাম না, সরল দোলগতি আমরা স্টার্ট করেছিলাম। তার পার্ট 4 পর্যন্ত পড়েছি। যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পড়িসনি তারা ইউটিউবে যা, ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার বলে সার্চ কর, সেইখানে তুই পার্টগুলো পুরো পেয়ে যাবি, প্লেলিস্ট। তুই সেইগুলো দেখে পার্ট 5-এ আয়। আমি তোকে বলছি তোর কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। আজকে পার্ট 5-এ বেসিক্যালি আমরা কি পড়বো, সরল দোলকের সমীকরণ স্থাপন, পর্যায় মানে সরল দোলকটা পড়বো, তার পর্যায়কাল নির্ণয় করব, সেই সরল দোলকে যে সুতো ইউজ করা হয় সেই সুতোর টান নির্ণয় করব, সেই টান কখন সর্বোচ্চ হয় আর কখন সর্বনিম্ন হয় সেটা বলবো। এই সরল দোলকের সাহায্যে কোন স্থানের উচ্চতা নির্ণয় করব, কোন স্থানের গভীরতা নির্ণয় করব, উল্লম্বভাবে একটা স্প্রিং রাখলে স্প্রিং এর সাথে কোনো ভর যুক্ত করলে তার গতিটাও সরল দোলগতি হয়, সেইটা নিয়েও আমরা পড়াশোনা করব। এবং বাইরে কিরকম ধরনের কোশ্চেন হয় যেই জন্য নিটের জন্য, তারও বেশ কিছু কনসেপ্ট বলবো। তো এই নিয়ে আজকের ক্লাস। আবারও বলছি, যারা পড়তে বসিস তারা খাতা পেন নিয়ে বস, নোটস রেডি কর। নোটস বানাতে বানাতে পড়লে তোর একটা ভাইবস আসবে যে না আমি পড়াশোনা করছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। আগের দিন কি পড়েছি, যে সরল দোলগতির শক্তি পর্যন্ত আমরা দেখেছি। আজকে সরল দোলগতির কয়েকটা অ্যাপ্লিকেশনস দেখব। তার মধ্যে প্রথম হচ্ছে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। কি বলে? সিম্পল পেন্ডুলাম। সে আবার সেকেন্ড দোলককে আমরা সরল দোলক বলি। সেকেন্ড দোলকের বা সেকেন্ড পেন্ডুলামের পর্যায়কাল 2 সেকেন্ড ফিক্সড। তোকে পরীক্ষাতে বলে দেয়া না থাকলেও তোকে ধরে নিতে হবে। সেকেন্ড দোলকের বা সেকেন্ড পেন্ডুলামের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। সরল দোলক মানে কি, এরকম একটা জিনিস থাকে যেগুলো আমাদের ঘড়িতে পেন্ডুলাম থাকে, এই করে মুভ করে, তাই তো, এই গতি সম্পন্ন করে, এটাকেই সরল দোলক বলবো। সরল দোলকের যেই গতি, এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন করে, তোকে প্রমাণ করতে হবে। তার ইকুয়েশন আমরা জানি, সরল দোলগতির ইকুয়েশন। সরল দোলকের গতির ইকুয়েশনটা দেখব, রৈখিক গতি, যে সেটা সরল দোলগতির সঙ্গে ম্যাচ করছে কিনা, এবং সরল দোলকের পর্যায়কাল সেখান থেকে নিয়ে আসতে হয়। সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা তুই জানিস, 2π√L/g, যেখানে L হচ্ছে কার্যকর দৈর্ঘ্য আর G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সেটা প্রমাণ করব। দ্বিতীয়, এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট থিওরি যেটা, এই সুতোতে টান কত, সুতোতে টান কত, ওইটা আসে। তো প্রথম এইখানে দেখ, একটা সরল দোলক আমি এঁকেছি। এখন এই যে নিচের লাইনটা, এটা ঠিক এইখান দিয়ে গেলে ভালো হতো, মাঝখানটা মানে এর পয়েন্টগুলো দিয়ে। আমি ইচ্ছা করে এইখানে এঁকেছি যাতে বোঝাতে চাইছি যে এরা সবাই সবসময় একই মোশনে ঘুরছে। এখন এই যে সুতোটা, এ থেকে এখানটা ও বিন্দু, সরল দোলকের দৈর্ঘ্য কোনটা? এইটা, তাই তো না? সরল দোলকের তোকে কার্যকর দৈর্ঘ্য নিতে হবে। কি নিতে হবে? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। সে কি স্যার? দোলকের কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য, দেখ অনেক এইখান থেকে ছোট ছোট কোশ্চেন আছে। এটাকে আমরা ছোট এল দিয়ে প্রকাশ করি। এল সমান এল প্লাস ক্যাপিটাল এল প্লাস আর। স্যার এটা কি? ক্যাপিটাল এল মানে এই সুতোটার দৈর্ঘ্য, যেখানে ক্যাপিটাল এল হলো সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য, আর হচ্ছে পিণ্ডের ব্যাসার্ধ, পিণ্ডের ব্যাসার্ধ। এইটাকে বলে, এই যে গোল অংশটাকে, এটাকে বলে পিণ্ড বা বব। এর তো আবার একটা ব্যাসার্ধ থাকবে। কার্যকর দৈর্ঘ্য মানে এই এ থেকে এই ও বিন্দু পর্যন্ত। বুঝতে পেরেছিস? এই যে ব্যাসার্ধ ছোট আর, আর এইটা হচ্ছে ক্যাপিটাল এল। তোকে যদি কার্যকর দৈর্ঘ্য বলে দেয়া থাকে তাহলে তো ঝামেলা মিটেই গেল। যদি না বলে দেয়া থাকে, কোনো এমন কোয়েশ্চেন দিচ্ছে যে সুতোর দৈর্ঘ্য তোকে বলে দিয়েছে 2 সেমি আর পিণ্ডের ব্যাস হচ্ছে 0.2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.1 সেমি। মানে কার্যকর দৈর্ঘ্য তখন হয়ে যাবে 2.1 সেমি, না হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কার্যকর দৈর্ঘ্য মানে এইখান থেকে এইখান পর্যন্ত। এই দেখ না, এরও ব্যাস আছে না, এরও ব্যাসার্ধ আছে না,
সেটা লিখেছি। এইখানে এই যে বিন্দুটা, এ বিন্দুটাকে বলে আলম্ব বিন্দু। কি বলে? আলম্ব বিন্দু বা লম্বন বিন্দুও বলে। এখান থেকে আটকানো আছে সুতোটাকে। এখন ও বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থান বা মধ্যবিন্দু। ও বিন্দুটা সাম্যাবস্থান বা মধ্যবিন্দু। এই ও থেকে হয় সি বিন্দু যেতে পারে, নয়তো বি বিন্দু, মানে এই করতে থাকবে। তাহলে সি আর বি বিন্দু কি? প্রান্ত বিন্দু। বি ও সি হচ্ছে প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু। এ হচ্ছে লম্ব বিন্দু বা আলম্ব বিন্দু করে দে, আলম্ব বিন্দু। আলম্ব বিন্দু মানে এখান থেকেই হাইন্স থাকে ব্যাপারটা। আর ও হচ্ছে সাম্যাবস্থান বা মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এবার শোন, আরো যদি জানতে চাস, এই যে সরল দোলকটা দেখ এইরকম ভাবে নড়ছে না, এইরকম ভাবে নড়ছে। এই যে পিছনের তলটা, সারফেসটা, মানে ও এ, এসি, এ বি যেই প্লেনে পড়ছে ওই প্লেনটাকে বলে সরল দোলন তল বা দোলন তল বা কম্পন তল। কারণ ওই তলের রেসপেক্টেই ওরা কি করছে? দুলছে। এবার শোন, এই যে ও থেকে সি বা ও থেকে বি সেম টু সেম। আরে মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দু এদিকেও যা হবে এদিকেও তাই হবে। এইটাকে বলা হয় রৈখিক বিস্তার। কি বলা হয়? রৈখিক বিস্তার। ও এ সরি, ও বি এবং ও সি, ও বি এবং ও সি হলো রৈখিক বিস্তার, রৈখিক বিস্তার, রৈখিক বিস্তার। তাহলে স্যার এই যে কোণটা হচ্ছে, এই রৈখিক বিস্তারের দরুন মানে মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দু পর্যন্ত সরণ ঘটলে, মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দু বা সাম্যাবস্থান থেকে প্রান্তবিন্দুতে সরণ ঘটলে কার? পিণ্ডটার। আলম্ব বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলবো? কৌণিক বিস্তার। কি বলবো? কৌণিক বিস্তার। এই কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হয় না। কেন? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। যে সরল দোলকের ক্ষেত্রে এই কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হয় না কেন? আমি তোকে নোটসে আলাদা করে সুন্দর করে লিখে দেবো, কেন হয় নাই বলেছি। এটা লিখলেও নম্বর পেয়ে যাবি, ফুল মার্কসই পাবি। প্রথম কথা হচ্ছে, থিটা খুব বেশি হয়ে গেলে সাইন থিটা থিটার সমান হবে না। একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবে। থিটা খুব ক্ষুদ্র হলে তবেই সাইন থিটা কার কার সমান হয়ে যায়? থিটা। এবং কস থিটা কার সমান হয়ে যায়? 1। থিটা খুব ক্ষুদ্র হলে তবেই হয়। দ্বিতীয়ত, এইটা যখন ঘটে, এই যে সরল দোলক যখন সরল দোলগতি করে, এই থিটাটা 4 ডিগ্রির বেশি হয়ে গেলে, এমনিতেই তো বায়ুতে কি আছে? বাধা আছে, ঘর্ষণ আছে। সেই জিনিসগুলো 4 ডিগ্রির কম হলে ইম্প্যাক্ট ফেলে নে, মানে ওর ইম্প্যাক্টটা আসবে না। 4 ডিগ্রির বেশি হয়ে গেলে, এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রির বেশি হয়ে গেলে কি হয়ে যাবে? বায়ুর বাধা চলে আসবে এবং ঘর্ষণ এসে গিয়ে সরল দোলগতি আর ঘটাবে না, তখন বৃত্তীয় গতির মতন কাজ করে দেবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই 3টে কারণে বেসিক্যালি আমাদের এই থিটাটা 4 ডিগ্রির বেশি নেওয়া হয়নি। যাদের পরীক্ষা হলে এক্সপেরিমেন্ট ছিল, ল্যাবে যাদের ছিল, তারা তখন দেখেছিস অনেকটা অ্যাঙ্গেল দিতিস, স্যার বারণ করতো বা ম্যাডাম বারণ করতেন যে অতটা অ্যাঙ্গেল দিস না, জাস্ট 4 ডিগ্রি একটুখানি সরিয়ে দিতে হয়। না হলেই বায়ুর বাধা এসে ওই সরল দোলগতিটাকে আর সরল দোলগতি রাখবে না। দ্বিতীয় কথা, এর সরল দোলকের এই যে সরল দোলকটা সরল দোলগতি করবে, তার আবার সীমাবদ্ধতা আছে। কি কি কন্ডিশন? কখন সরল দোলকের গতি সরল দোলগতি করে? ফার্স্ট কন্ডিশন, সুতোটাকে, এই যে সুতো, একে ভারহীন হতে হবে। কি হতে হবে? ভারহীন। যেটা বাস্তবে সম্ভব নয়, তবেই আমরা বলবো যে এটা একটা আদর্শ সরল দোলগতি করছে। সুতোটাকে ভরহীন হতে হবে। দ্বিতীয়, এই সুতোর দৈর্ঘ্য বাড়ছে কমছে এরকম করলে হবে না, মানে অপ্রসার্য সুতো নিতে হবে। সুতোটা বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, তাই তো টেনশনটা নষ্ট হয়ে যাবে।
দেখ না, ভার্টিক্যাল সার্কুলার মোশন নয়, মনে পড়ছে? এই রকম। তৃতীয় হচ্ছে আর হচ্ছে সুতোর টান বললুম না, সুতোটা অপ্রসার্য হতে হবে। হ্যাঁ, বায়ুর বাধা যাতে না থাকে, খুব অল্প বিস্তার সম্পন্ন হতে হবে, না হলে কি হয়ে যাবে, বায়ুর বাধা চলে আসবে। এইগুলোকে মেনটেন করতে হবে। হ্যাঁ, এই যে পিণ্ডটা নিচ্ছিস, এই পিণ্ডটা বিন্দু ভর নিতে হবে। কি নিতে হবে? বিন্দু ভরের ন্যায়, মানে খুব ছোট্ট নিতে হবে। তবে এই সরল দোলকের গতিটাকে আমরা আদর্শ সরল দোল গতি বলতে পারবো, আদারওয়াইজ বলা যাবে না। বুঝতে পেরেছিস? তো কোশ্চেন দিতেই পারে যে সীমাবদ্ধতা কি কি। এখন তুই আমাকে বল, এইখান থেকে আমি ধরছি, এই পাতাতেই লিখছি, দেখ, ধরি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L, কার্যকর দৈর্ঘ্য হলো L, এবং পিণ্ডের ভর মানে ববডার ভর হচ্ছে M, পিণ্ডের ভর M। ব্যাস, এইটুকুনি। এবার আমি এইখান থেকে সামান্য সরণ থিটা ঘটিয়েছি। কত? সামান্য সরণ থিটা ঘটিয়েছি। প্রথম আমাকে বল, যখন ও বিন্দুতে আসে, সুতোর উপর, এই পিণ্ডটার উপর কি কি ফোর্স কাজ করছে আমাকে বল দেখি। কি কি ফোর্স কাজ করছে? স্যার, প্রথম কথা হচ্ছে টান কাজ করছে, সুতোর উপর দিকে টান, এই দিক বরাবর সুতোর টান কাজ করবে। হ্যাঁ স্যার, সুতোর টান কাজ করছে উপর দিকে। আর নিচের দিকে কি আছে? ওর ওজন, পিণ্ডের ওজন। স্যার, এইদিকে টান আর এটা হচ্ছে ওজন, লিখতে পারবো? টানকে আমরা টি দিয়ে লিখতাম ক্যাপিটাল, কিন্তু পর্যায়কালকেও তো টি লিখতে হবে, সেই জন্য আমি টানকে লিখছি এফটি, টেনশনাল ফোর্স। আমি সামান্য থিটা কৌণিক বিস্তার দিয়েছি, যার ফলে এইখানে দেখ একটা রৈখিক বিস্তার সম্পন্ন হবে। এই যে এইখান থেকে সামান্য এইটুকুনি গেছে না, পি বিন্দুতে গেছে, এটাকে আমি এক্স বলতে পারবো, রৈখিক বিস্তার। এই পয়েন্টে গেলে এখন পি বিন্দুতে পিণ্ডটার উপরে কি কি ভর, কি কি ওজন, কি কি বল কাজ করবে? প্রথম কথা, এর ওজন নিচের দিকে কাজ করবে। হ্যাঁ স্যার, ওজন নিচের দিকে কাজ করবে। সুতোর টান কাজ করবে এইদিকে, সুতোর টান এফটি, আর এইটা এমজি। দেখ, তাহলে এই এমজির দুটো কম্পোনেন্ট হবে না? এমজির দুটো কম্পোনেন্ট হবে। এইটা থিটা হলে এটা অনুরূপ কোণ থিটা, তাহলে এইদিকে কি কাজ করবে? এমজি কস থিটা, আর এইদিকে এমজি সাইন থিটা। মানে সাম্যাবস্থান থেকে জাস্ট একটু সরিয়েছি, জাস্ট একটুখানি সরিয়ে দিয়েছি। তখন বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে এইখান থেকে এই যে সাম্যাবস্থানের জন্য এমজি কস থিটা কাকে ব্যালেন্স করছে? ভাব, এফটিকে, টেনশনকে। তাহলে কার জন্য সাম্যাবস্থানের দিকে ফিরে আসবে? এমজি সাইন থিটা। স্যার, নিটের কোশ্চেনে পড়েছে, যেই কোশ্চেনে পড়েছে যে সরল দোলকের ক্ষেত্রে প্রত্যানয়ক বল হিসাবে কোন বলটি ক্রিয়াশীল? এমজি সাইন থিটা। কে? এমজি সাইন থিটা। কারণ এর জন্যই দেখ এইদিকে ফিরে আসছে, এই যে পিছন দিকে এসছে সাম্যাবস্থান থেকে। এই কেসটাই যদি এইদিকে ঘটতো, তখন সাম্যাবস্থানের দিকে কোন দিকে কাজ করতো? এইদিকে। যে ফোর্সটা সাম্যাবস্থানের দিকে কাজ করে সেটাই কি? প্রত্যানয়ক বল। বাকি তো খেলা খতম হয়ে যাবে, বাকি তো ভ্যালু বসাবো খালি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এইখান থেকে তাহলে আমাকে বল, এখানে প্রত্যানয়ক বল হিসাবে আচ্ছা এরকম লিখিনিস, এরকম ভাবে লেখ, ও বিন্দু থেকে সামান্য
থিটা কৌণিক বিস্তার কৌণিক বিস্তার ঘটলে রৈখিক বিস্তার এক্স ঘটে এবং পিণ্ডটি পি বিন্দুতে যায় এখানে এই অবস্থানে mg cos থিটা উপাংশটি সুতোর টানকে মানে ft প্রতিমিত করে এবং mg sin থিটা উপাংশটি সাম্যাবস্থানের দিকে এককভাবে ক্রিয়া করে, মানে একাই ও ক্রিয়া করে, এককভাবে ক্রিয়া করে। তাহলে এই যে mg sin থিটা যেটা এইখানে কাজ করছে, এ কে ব্যালেন্স করে নিচ্ছে, তাহলে এই সাম্যাবস্থানের দিকে বলটা যে কাজ করে তাকেই আমরা কি বলি? প্রত্যানায়ক বল। সুতরাং এক্ষেত্রে প্রত্যানায়ক বল হিসাবে mg sin থিটা উপাংশটি ক্রিয়া করে। অতএব Fr সমান মাইনাস mg sin থিটা, কারণ মাইনাসই হতো, এই দেখ নেগেটিভ দিকে কাজ করছে, সাম্যাবস্থানের দিকে কাজ করলে f সমান মাইনাস kx। আমি ইচ্ছা করে Fr লিখেছি, কেন Fr লিখেছি তোকে বোঝাচ্ছি যে রিস্টোরিং ফোর্স, এটাই তো হবে। এখন যেহেতু থিটা খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র হয়, অতএব সাইন থিটা প্রায় থিটার সমান। অতএব Fr সমান মাইনাস mg থিটা লিখতে পারবো, মাইনাস mg থিটা। এবার এইখানটা একটু দেখ, আমাকে x দিয়ে আনতে হবে, এসে গেছে দেখ সবকিছু, m কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট, থিটাটা দিয়ে তো ছিল নি ওইখানে কি দিয়েছিল? x দিয়ে, তাই থিটাকে কার টার্মে আনতে হবে? রৈখিক x এর টার্মে আনতে হবে। তুই এইখান থেকে আমাকে বল, আমরা কি জানতুম? বৃত্তচাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ, জানতুম না? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা থেকে থিটা তো খুব ক্ষুদ্র, তাহলে আমি কি বলতে পারবো x সমান এই থিটা সমান x বাই এল, বলতে পারবো? থিটা সমান x বাই এল, তাহলে এখানে বসাতে পারবো। অতএব বা f মানে আমরা কি জানি? এম এ, কণার ত্বরণ এ হলে, মাইনাস এম জি, থিটা সমান কি লিখবো? x বাই এল। এম বাড়ি গেল,
তুই এখানে লিখতে পারিস যেহেতু থিটা সমান এক্স বাই এল, আমি কিন্তু আবারও বলছি এলটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, তোকে পরীক্ষায় বলে দেওয়া থাকবে। তাহলে এইখান থেকে এ সমান এ ইজ ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স লিখতে পারবো, বা এ প্লাস জি বাই এল ইন্টু এক্স সমান 0। এটাই তো আসবে, এসে গেছে। আমরা জানি কোনো সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে এ প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0 হয়। এই ইকুয়েশন ছিল, এ ছিল ত্বরণ, ওমেগা সমান কি ছিল আন্ডার রুট কে বাই এম। কম্পেয়ার করলে তুলনা করে পাই ওমেগা স্কয়ার সমান জি বাই এল, বা ওমেগা সমান আন্ডার রুট জি বাই এল। অতএব পর্যায়কাল টি সমান কি হতো 2 পাই বাই ওমেগা, ফর্মুলা ছিল না, ওমেগার মান বসিয়ে দাও। অতএব টি সমান 2 পাই, ওমেগা নিচে আছে তাহলে এটা লিখলে কি হয়ে যাবে, উল্টে যাবে, আন্ডার রুট 2 পাই এল বাই জি। পর্যায়কালে সমীকরণ চলে এলো। এইখান পর্যন্ত প্রমাণ করতে দেয় 3 মার্কস। এবার টানটা বার করবো, সুতোর টান দুভাবে করা যায়, তুই যেরকম ভাবে ধরবি। বইতে সাম্যাবস্থান থেকে নিয়েছে, আমি চাইলে পি অবস্থান থেকেও নেওয়া যায়, কন্ডিশন লাগালেই হবে। স্যার এই যে সুতোটার টান নির্ণয় করব, সুতোর টান মানে এফটি কি করে বার করবো শোন। যখন মধ্যবিন্দুতে বেগ কি হতো সর্বোচ্চ, মানে মধ্যবিন্দুতে বেগ সর্বোচ্চ যত প্রান্তে যাবে কমবে, জাস্ট অতিক্রান্ত করছে, মধ্যবিন্দু থেকে সাম্যাবস্থান থেকে জাস্ট আগাচ্ছে, সেই সময় বেগ সর্বোচ্চ হচ্ছে মানে কি, এখানে মোট বল কি কাজ করছে, উপর দিকে টেনশন আর নিচের দিকে এমজি, এটাকে ভাববে, বাদ দিয়ে দেখো, উপর দিকে এফটি আর নিচের দিকে এমজি। তাহলে এই অবস্থানটাকে ক্রস করলেই, মানে এই অবস্থানে কি বেগ সর্বোচ্চ, মানে স্যার অভিকেন্দ্র বল থাকবে না, এটাও তো ওয়ান কাইন্ড অফ সার্কুলার আর্ক মোশন, বৃত্তীয় গতির মতন নয় কিছুটা, এই পার্টটা তো বৃত্তীয় গতির মতনই। তাহলে অভিকেন্দ্র বল থাকবে না, তাহলে অভিকেন্দ্র বল থাকলে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে, কেন্দ্রের দিকে, নিশ্চয়ই এফটি এমজির থেকে বেশি, না হলে তো ছিটকে চলে যেত। তাহলে নেট কেন্দ্রের দিকে বলটা কত হবে, এফটি মাইনাস এমজি, হবে না অভিকেন্দ্র বল, হবে না। আচ্ছা স্যার বুঝতে পারলাম। এখন আপনি যে বললেন পি বিন্দুতেও বলবেন, পি বিন্দুতে কেন্দ্রের দিকে কে, এদিকে কি আছে উপর দিকে এফটি, আর এদিকে কি এমজি কস থিটা, তাহলে এও তো সার্কুলার, তাহলে এই বিন্দুতে সেন্টারের দিকে যে বলটা কাজ করছে সেটা কি, এফটি মাইনাস এমজি কস থিটা। আরে কেন্দ্রের দিকেই তো কাজ করে, কেন্দ্রের দিকে মোট ক্রিয়াশীল বল, এবার দুদিকে দুটো বল কাজ করছে, তাহলে কেন্দ্রের দিকে বল কত হবে, এইটা মাইনাস এটা, না হলে তো ছিটকে পালিয়ে যেত, পিণ্ড এদিকে ছুটছে, এরকম স্ট্রেট লাইনে ছুটবে একদম ছিটকে, তা তো হচ্ছে না, তার মানে সেন্টিপিটাল ফোর্স আছে, অভিকেন্দ্র বল কত হবে, এফটি মাইনাস এমজি কস থিটা। এখন থিটা খুব ক্ষুদ্র হলে কস থিটা সমান কত হয় 1, মানে আলটিমেটলি কত হচ্ছে এফটি মাইনাস এমজি, এখান থেকে তুই কত পেলি এফটি মাইনাস এমজি, ইকুয়েশন ইজ সেম। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তাহলে সুতোর টানের ক্ষেত্রে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হওয়ায় অভিকেন্দ্র বল
অভিকেন্দ্র বল এফসি সমান কি লিখতে পারবো, এফটি মাইনাস এমজি। লিখতে পারবো না লিখতে পারবো না? লিখতে পারবো। বার করতে হবে আমাকে কাকে, এফটি কে। টানি তো বার করবো, এই যে সুতোর টান। তাহলে এইখান থেকে লিখতে পারবো এফটি ইজ ইকুয়াল টু এফসি প্লাস এমজি। লিখতে পারবো, থাক এটা থাক। এখন তুই বল সরল দোলগতির ক্ষেত্রে, সরল দোলগতির ক্ষেত্রে ক্ষেত্রে সরল দোলগতির ক্ষেত্রে গতিশক্তি গতিশক্তি ই কে সমান কত হয়, হাফ এম ভি স্কোয়ার হতো না, হতো না, হতো নি? বা হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো হাফ এম ভি মানে কত ছিল, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লিখতে পারবো ওমেগা স্কোয়ার, লিখতে পারবো। এটাই তো গতিশক্তি, লিখতে পারবো না এটা? ওমেগার মান তো আমি পেয়ে গেছি রে এইখানে, এই যে ওমেগা পেয়ে গেছি, ইউজ করে নিতে পারবো। হাফ আর হাফটা কেটে দে দুদিক থেকে, বা এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তুই বলবি স্যার এমটাও কেটে দিন না, তাই নয়? এফসি মানে কত হয়, এম ভি স্কোয়ার বাই এল হবে না এইখানে? এইখানে এফসি কত হবে, অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার, এর বেগ কত ভি, এম ভি স্কোয়ার বাই কত হবে এল, ব্যাসার্ধ এল। এই যে এর দূরত্বটা কত, এল ধরেছিস তো। তাহলে এম ভি স্কোয়ারের মানটা পুরো পেয়ে যাচ্ছি না এখান থেকে, এটাকে ইউজ করতে পারবো না। অতএব এফ টি সমান এম ভি স্কোয়ার বাই এল প্লাস এমজি। লিখতে পারবো। এবার দেখ এইখান থেকে আমি বলছি, এইখান থেকে আরো ভেঙে নে, এম ভি স্কোয়ার সমান এম ওমেগা স্কোয়ার মানে কত হবে, জি বাই এল। লিখে নে এম জি বাই এল ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখ এম ভি স্কোয়ার বাই এল সমান কত হবে, এম জি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। লিখতে পারবো। এদিকে এল দিয়ে ভাগ করেছি, এদিকে এল দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এই ভ্যালুটাকে পুরো এখানে বসাবো, বা এফ টি সমান তোর এলো এইখান থেকে ওই মানটা পুরো বসালে এমজিটা কমন চলে যাবে, এমজিটা কমন চলে গেলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। এইটা হচ্ছে জেনারেল সমীকরণ। এটাই টান, এটাই টান। এবার সাম্যাবস্থানে কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে জাস্ট সাম্যাবস্থানকে ক্রস করছে, এক্স এর জায়গায় কত লিখতে পারবো, 0। আরে আমি সাম্যাবস্থানে টানটা ভাবছি, সাম্যাবস্থানে টান কি হতো, সর্বনিম্ন। এই ফোর্স কি হতো, সর্বনিম্ন, মানে রিস্টোরিং ফোর্স সর্বনিম্ন হতো। আমি কিন্তু ওটা চাইছি নি, আমি কি কোনটা জানছি, টান, সুতোতে টান কত। সাম্যাবস্থা মানে কি হতো, এক্স ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে পরের পাতায় লিখছি সাম্যাবস্থা, যখন সাম্যাবস্থা বা সাম্যাবস্থা অতিক্রম করার, সাম্যাবস্থা এরকম লেখ, সাম্যাবস্থা এক্স ইকুয়াল টু 0 অতিক্রম করার মুহূর্তে, অতিক্রম করার মুহূর্তে সুতোর টান এফটি তখন কত হবে,
mg ইন্টু 1 প্লাস a স্কোয়ার মাইনাস x এর জায়গায় 0 বা ft সমান mg ইন্টু 1 প্লাস a স্কোয়ার বাই l স্কোয়ার। এইটা হচ্ছে আমি মনে রাখবো। সাম্যাবস্থানে সূত্রের টান কত? mg 1 প্লাস a স্কোয়ার বাই l স্কোয়ার। সাম্যাবস্থানে সূত্রের টান কত? mg 1 প্লাস a স্কোয়ার বাই l স্কোয়ার। a কি? ম্যাক্সিমাম বিস্তার, এই ম্যাক্সিমাম সরণ মানে বিস্তার। l হচ্ছে সুতোর কার্যকর দৈর্ঘ্য, সুতোর বা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? দেখ, তুই সাম্যাবস্থানে এটা সুতোর টান পেলি। সাম্যাবস্থানে সুতোর টানটা কি হয়? সর্বোচ্চ। এটা কি হয়? সর্বোচ্চ সুতোর টান। এছাড়া তুই জেনারেল টার্ম কি পেয়েছিলিস? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল না? তাহলে যত সাম্যাবস্থান থেকে এই দিকে যাবে এক্স এর ভ্যালু পাবি তো। a স্কোয়ার মাইনাস সামথিং কমবে না বাড়বে? এই টার্মটা কমে গেলে আলটিমেট টার্মটা কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে সাম্যাবস্থানে হচ্ছে সর্বোচ্চ টান। সাম্যাবস্থান থেকে যত ওই দিকে যাবে, প্রান্ত বিন্দুর দিকে যাবে, তত টেনশন সুতোর টান কমতে কমতে যাবে। তুই তো বৃত্তীয় গতিতেও তাই পড়েছিলি, সুতোর টান কি হতো? কমতে কমতে যদি 0 হয়ে যেত তখনই কি হয়ে যেত? আর সার্কুলার মোশন করতে পারত না, শুধু টপ বিন্দু ছাড়া। সর্বোচ্চ বিন্দুতে গিয়ে টেনশন শূন্য হয়ে গেলেও কি হতো? এতে গতিজাড্যের জন্য ও সম্পূর্ণ বৃত্তীয় গতি, উল্লম্ব বৃত্তীয় গতি করতে পারত। তার আগে কি টেনশন কমতে কমতে যেত। সেম জিনিস রিপিটিং। বুঝতে পেরেছিস? তার মানে সুতোর টান কোথায় সর্বোচ্চ হয়? সাম্যাবস্থানে সর্বোচ্চ হয়। চল, তাই স্যার সরল দোলকের পর্যায়কাল কত পেলি? 2 পাই আন্ডার রুট এল বাই জি। এইটা হ্যাঁ স্যার আমরা জানতুম টি সমান কি হয়? 2 পাই বাই ওমেগা হয়, ওমেগা হয়। আবার ওমেগা সমান কত হতো? ওমেগা সমান কে বাই এম। তার মানে তো আমি এরকমও লিখতে পারি, টি সমান 2 পাই আন্ডার রুট এম বাই কে। এটাও তো লিখতে পারবো। সম্ভবত থার্ড পার্টে নয়তো সেকেন্ড পার্টে এটা বলেছিল। যাই হোক, দেখ এইখানে আয়, দৈর্ঘ্য যত বাড়বে, সুতোর কার্যকর দৈর্ঘ্য যত বাড়বে তত পর্যায়কাল বাড়বে। মানে তুই যত সুতো বড় নিবি পর্যায়কাল তত বেশি বেশি আসবে, বেশি টাইম লাগবে। আচ্ছা, এইখানে কি ভর, ভর যত বাড়াবি তত সময়ও কি হবে? বেশি বেশি লাগবে ফিরতে। এই যেতে যেতে বেশি টাইম লাগবে। একটা মনে কর 1 গ্রাম আর একটা মনে কর 2 গ্রাম, দুটো ভর নিলি, সেম, বাকি সব সেম, কে ফে সব সেম। মানে এটা অ্যাকচুয়াল স্প্রিং এর জন্য ইউজ হয়। স্প্রিং এর বল ধ্রুবক মনে কর সেম। তখন দেখবি কার পর্যায়কাল বেশি আসবে? যার ভর 2 গ্রাম। দেখ এরকম আসবে, একটু বেশি সময় লাগবে না? হিসেব মতো তাদের পর্যায়কালের অনুপাত কত হবে? √2:1 হয়ে যাবে। দেখ রুটের ভিতরে আছে তো, √2:1, মানে √m1:√m2, এটাই অনুপাত হয়। এখন এইখান থেকে দেখ, এই সরল দোলকের সাহায্যে আমরা অনেক কিছু কাজ করতে পারি। এল সুতোর দৈর্ঘ্য তো চেঞ্জ হয়ে যাবে না। তুই মনে কর একটা সরল দোলককে মানে ভূপৃষ্ঠে রেখে মাপছিলিস, পর্যায়কাল এলো 2 সেকেন্ড। একই সরল দোলককে একটা পাহাড়ের উপরে নিয়ে গেছিস, এল তো চেঞ্জ হবে না। পাহাড়ের উপরে কি চেঞ্জ হয়? অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও চেঞ্জ হবে, নিচে নামলেও চেঞ্জ হবে। ইনফ্যাক্ট জি কি হয়? কমে। উপরে উঠলে কি? বর্গের ব্যস্তানুপাতে কমে, আর নিচে নামলে ভূপৃষ্ঠ থেকে মানে সমানুপাতিক ভাবে কমে। দু ক্ষেত্রেই কমবে। তাহলে এইটা কমবে মানে এও কি হয়ে যাবে? একটু বেড়ে যাবে, বেড়ে যাবে না? এল চেঞ্জ হবে না, জি চেঞ্জ হওয়ার জন্য সরল দোলকের পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। তুই উঁচু জায়গায় নিয়ে গেলেই পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে, নিচু জায়গায় নিয়ে গেলেই কি হয়ে যাবে? পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। কার জন্য হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ। পড়েছিলে মহাকর্ষ? মহাকর্ষতে ছিল নি, উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তারে ভুলবো ভাবি, ভুলতে নাহি পারি, আবার মনে করি দিয়েছে, আবার এক্ষুনি ইউজ করব।
তো ফার্স্ট হেডিং মারো, সরল দোলকের সাহায্যে কোন স্থানের উচ্চতা নির্ণয়। তাহলে সরল দোলকের সাহায্যে কোন স্থানের উচ্চতা নির্ণয়। ধর, লিখে ফেলবি আগে, ধরি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r, ব্যাসার্ধ r। পৃথিবী একটা সুষম ঘনত্ব বিশিষ্ট একটা সুষম গোলক, পুরো গোলক ধরে নেওয়া হয়েছে এরকম। আচ্ছা, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি সমান কি ছিল, gm/r²। মনে পড়ছে? মনে পড়ছে একটু একটু। ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে সরল দোলকের পর্যায়কাল টি ধরে নে, পর্যায়কাল টি সমান 2π√L/g। এখানে একটা ছোট্ট লিখে নে, এবং সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L, কার্যকর দৈর্ঘ্য L, এটা ধরে নে। তাহলে ভূপৃষ্ঠে তো জি থাকবে, সেজন্য জি ধরেছি। এখন ধরি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ তাকে আমি স্যার জি এইচ ধরছি। এই সাইডে সেটা কত হয়, gm/r+h এর হোল স্কয়ার, এটা হয়। অতএব এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ওই স্থানে সরল দোলকের পর্যায়কাল ওটাকে আমরা টিএইচ ধরছি। টিএইচ সমান 2π√L/g লিখতে পারবো, এটাই তো হবে। এই এইচটা আমাকে বার করতে হবে, উচ্চতা বার করবি বলেছিস তো, উচ্চতা নির্ণয়, এইচটা বার করতে হবে। অতএব আগে ভাব, এইখান থেকে আমি কি করছি, g/gh বার করে নিচ্ছি। এটা কত ছিল, gm/r²। দিস ওয়াজ gm/r+h এর হোল স্কয়ার। gm বাড়িয়ে যাবে, তাহলে g/gh সমান r+h/r তার হোল স্কয়ার। তাহলে g/gh রুট করে দিলে আমি পাবো 1+h/r, এই যে r/r প্লাস h/r, স্কয়ারটা উঠে গেল। এখন th/t যদি আমরা করি, তাহলে th এর মান কি ছিল, 2π√L/gh, 2π√L/g, 2π বাড়ি যাবে, th/t
ইজ ইকুয়াল টু এল এল বাড়ি যাবে, রুটের ভিতরে জি বাই জি এইচ চলে আসবে। ওই জন্য আমি আন্ডার রুট জি বাই জি এইচটা নিয়ে এসেছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে, কারণ আমার এইটা লাগবে এইখানে বসাবো। কারণ টি তো আমি মেপে নিতে পারবো, উচ্চতা উঠে মেপে নিতে পারবো টাইমটা, আর ভূপৃষ্ঠেও মেপে নিতে পারবো। বা টি এইচ বাই টি ইজ ইকুয়াল টু বসাও 1 প্লাস এইচ বাই আর, বা এইচ বাই আর ইজ ইকুয়াল টু টি এইচ বাই টি মাইনাস 1, বা এইচ ইজ ইয়োর আর ইন্টু টি এইচ বাই টি মাইনাস 1। এই হচ্ছে কোন স্থানের উচ্চতা, মুখস্থ রেখে দিতে হবে বাইরেকার পরীক্ষার জন্য টার্মটা, আর ইন্টু টি এইচ বাই টি মাইনাস 1। এইভাবে কোন স্থানের উচ্চতা নির্ণয় করা যায়। একইভাবে গভীরতা বার করতে পারবি না। পরের হেডিং মারো। পরের হচ্ছে সরল দোলকের সাহায্যে কোন স্থানের গভীরতা নির্ণয় বা খনির গভীরতা নির্ণয়, এরকমও তোকে দেয়। একইভাবে করব, ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ আর এবং সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। স্যার আপনি কই পৃথিবীর ভর লিখলেন না? দেখ, গভীরতার সঙ্গে অন্যভাবে চেঞ্জ হতো, সেখানে কি আবার পার্ট কেটে ভাবতে হতো, তো অত দূর তোকে তো প্রমাণ করা সম্ভব না তোর পক্ষে। তুই ডাইরেক্ট মনে রাখবি জি দিয়ে, জি ড্যাশ আর মানে জি ডি আর জি দিয়ে কাজ করে নেবো, ওই জন্য লিখলুম নি, না হলে ওটা আবার প্রমাণ করতে গেলে অনেকটা টাইম লাগবে, দরকার নেই। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি হলে সরল দোলকের পর্যায়কাল বাড়ি চলে যা, পিছন দিকে যারা বকছিস বাড়ি চলে যা, ভালো লাগছে না শুধু শুধু এসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। 2 পাই আন্ডার রুট এল বাই জি, কনস্ট্যান্টলি বকে যাচ্ছিস, কনস্ট্যান্টলি। ভালো না লাগলে দরজা দেখ লাগানো নেই, সোজা নেমে চলে গেলি। মানে একজন এসে লিখছে নে, বাড়িতে বলছিস পড়াচ্ছে না স্যার, অথচ স্যার এদিকে পড়াচ্ছে, তুই ফুটবল খেলছিস, কি ওয়াও ব্যাপার। এসে পড়বি নি, ভালো না লাগতেই পারে তোর, কি সুন্দর সুসুর করে নেমে চলে গেলি, দারুণ ব্যাপার লাগবে, খুব সুন্দর লাগবে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একটু গরম গরম চপ জিলিপি কিনলি, খেতে খেতে বেরিয়ে গেলি, বাড়িতে গিয়ে বললি ভালো লাগে না চলে এসেছি। পরে যেটা আসবে, প্রত্যানায়ক ব্যাপারটা যে আসবে সেটা পরের কথা, তোকে ওটা ভেবে নিতে হবে। ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জিডি হলে সরল দোলকের পর্যায়কাল স্যার টি ডি ধরছি, ডেপথ, গভীরতা মানে ডেপথ, সেই জন্য ডি দিয়ে প্রকাশ করছি। টিডি সমান কত হবে? 2 পাই আন্ডার রুট এল বাই জিডি, এটা হবে। এরপর সেই দেখ আবার এইটা বাই ওইটা করলে সেই জিডি আর জি আসবে। আমরা জানি জিডি সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর হয়, 1 মাইনাস ডি বাই আর হয়, ডি বাই আরই হয় তো রে।
আচ্ছা, এইখান থেকে তাহলে আমায় বল জিডি বাই জি কত আসবে, 1 মাইনাস এই ডি বাই আর। তাহলে অতএব টিডি বাই টিডি কর, টি বাই টিডি সমান 2 পাই আন্ডার রুট এল বাই জি, 2 পাই আন্ডার রুট এল বাই জিডি। দেখ কেন করলুম বলতো, জিডি বাই জি বার করেছি, তাহলে এটাও ঘুরে গিয়ে জিডি বাই জি হবে, 2 পাই কাটবে, এল এল কাটবে, বা টি বাই টিডি সমান আন্ডার রুট জিডি বাই জি, এটা আসবে। দুদিকে স্কোয়ার করলে টি স্কোয়ার বাই টিডি স্কোয়ার সমান জিডি বাই জি। কোনটা নির্ণয় করতে হবে, গভীরতা মানে ডি বার করতে হবে, ভ্যালু বসা এখান থেকে। তাহলে টি স্কোয়ার বাই টিডি স্কোয়ার সমান 1 মাইনাস ডি বাই আর, বা এটাকে এদিকে নিয়ে চলে আয়, ডি বাই আর সমান 1 মাইনাস টি স্কোয়ার বাই টিডির স্কোয়ার, বা ডি সমান আর ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই টিডির স্কোয়ার। এটাও মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। গভীরতার ক্ষেত্রে জানবি স্কোয়ার আসে টি এর, আর উচ্চতার ক্ষেত্রে স্কোয়ার আসে না। উচ্চতার ক্ষেত্রে এটা হয় টি বাই টিডি, এই টিএইচ বাই টি মাইনাস 1, আর এইখানে আসে হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার বাই টিডি স্কোয়ার। এই দেখ মেলা, এখানে দেখ টিএইচ বাই টি মাইনাস 1 এসেছিল, আর এইখানে টি স্কোয়ার বাই টিডি স্কোয়ার উল্টে যায়। মনে রাখার টেকনিক এগুলো, মনে রাখতে হবে তোকে, কিছু করার নেই। বাইরের পরীক্ষায় অত টাইম নেই তোর কাছে, তুই যেসব প্রমাণ করে দেখ বার করবি। চলো, উল্লম্ব স্থিতিস্থাপক স্প্রিং এর সঙ্গে যুক্ত ভরের দোলন। একটা স্প্রিংকে উল্লম্ব ভাবে রেখেছি, তাতে একটা ভর যোগ করেছি, ভরটাকে যোগ করার পরে তাকে আমরা সাম্যাবস্থান থেকে সামান্য সরাবো, দেখবো সে সরল দোলগতি করবে। এটা উল্লম্বটা আমি করাচ্ছি, অনুভূমিক মানে এরকম সোজা থাকবে, তখন তুই ওটা বাড়িতে করে নিবি, একই ইকুয়েশন আসবে, সবকিছু সেম টু সেম, খালি এই জিনিসটাকে এরকম উল্টে দিবি, এই যে পাশে এঁকেছি তুই সেটাকে উল্টে দিবি। এইখানে দেখ প্রাথমিক অবস্থায় আমি এতে একটা এম ভর যদি ঝোলাই, এই স্প্রিংটার বল ধ্রুবক হচ্ছে কে, কত কে, কে বল ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং। এমনি স্প্রিং গুলো আঁকলে বিচ্ছিরি লাগবে বলে এই আয়তক্ষেত্রের ভিতরে এঁকেছি। তুই যখন স্প্রিংটা হাইট আছে এখান থেকে, এতে যখন ভরটা ঝোলাবি ও একটু বাড়বে, আরে এর ভরের জন্য, এম ভরের জন্য বাড়বে না, এই যে এর জন্য, এই যে এর জন্য এখানে এম ভরটাকে ঝুলিয়েছিলিস, এ সামান্য বেড়েছে, গিয়ে ও বেড়ে গিয়ে সাম্যাবস্থায় চলে যাবে, এই যে বেড়ে গিয়ে এই যে এই এল দূরত্বটাতে সাম্যাবস্থায় আছে, বুঝেছে? এরপরে একে আমি এই দিকে টানি, মানে এইখানটাই হচ্ছে সাম্যাবস্থা, কি সাম্যাবস্থা বা মধ্যবিন্দু, সাম্যাবস্থা। এবার এইখানে তার মানে ফোর্স কত, রিস্টোরিং ফোর্স কত, 0, হিসেব তো তাই, এখানে এখন রিস্টোরিং ফোর্স 0, ও সাম্যাবস্থায় ছিল। এবার আমি একে ধরে নিচের দিকে এক্স সরিয়ে দিয়েছি, তাহলে উপর দিকে কি হবে, রিস্টোরিং ফোর্স কাজ করবে, প্রত্যানায়ক বল। আমি নিচের দিকে এই স্প্রিংটাকে ধরে এরকম একটু নিচের দিকে করেছি, এই জায়গায় নিয়ে এসেছি, কতটা সরিয়েছি, এক্স সাম্যাবস্থান থেকে, তাহলে রিস্টোরিং ফোর্স প্রত্যানায়ক বল কি হবে, এইদিকে, কারণ তুই স্প্রিংকে এইদিকে বাড়াবি যত, ওর মধ্যে রিস্টোরিং ফোর্স কি উল্টো দিকে কাজ করে। তারপর তুই ছেড়ে দিলে কি হবে, এই সাম্যাবস্থানে যাবে, তারপর আবার এক্স দূরত্ব কি সাম্যাবস্থান থেকে উপরেও যাবে, তুই চাইলে উপর দিকেও করতে পারিস এইখান থেকে, তখন উপরে যাবে আবার নিচে নামবে, এক্স দূরত্বই আবার উঠেছে। এই ক্ষেত্রে যখন উপরের দিকে উঠবে তখন প্রত্যানায়ক বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে, মাইনাস কে এক্স। আমরা জানতুম এফ সমান কি হয়, মাইনাস কে ইন্টু সরণ। কেন মাইনাস, উল্টো দিকে, সরণ যেদিকে ঘটে তার উল্টো দিকে প্রত্যানায়ক বলটা কাজে লাগে। সেইটার এই যে দোলনটা হচ্ছে, এইটা সরল দোলগতি তোকে প্রমাণ করতে হবে, পর্যায়কাল আনতে হবে। দেখ আমি এখানে লিখেছি, দৃঢ় আলম্ব বিন্দু থেকে ঝোলানো নগণ্য ভরের একটি স্প্রিং এর নিচে
এম ভরের একটি বস্তুকে যুক্ত করালো, যেটা যেটা ঝুলিয়েছিলাম এম ভর। ধরি এর ফলে স্প্রিং এর এল দৈর্ঘ্য বৃদ্ধি হলো এবং সাম্যাবস্থায় এলো কে স্প্রিংটা। স্প্রিং এর বল ধ্রুবক কে হলে, কে মানে কি একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বলটা দিতে হয়। আরে এমনি ভাবনা, এফ সমান কি ছিল মাইনাস কে এক্স, এফ সমান এফ সমান কে এক্স, এটা হতো তো মাইনাস বাদ দিয়ে দে, ও তো ডাইরেকশনের জন্য। তাহলে এখানে থেকে কে মানে কি লিখতে পারিস, এফ বাই এক্স, এক্স মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল না, ওটাই তো হয়। দেখ একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল, তাহলে সেইটা আমি এইখানে লিখেছি। তাহলে তুই ভাব প্রথমে এইখানে এই জায়গাটাতে কি বল কাজ করছিল, এইটাতে দেখ এইদিকে কি ছিল ভর তার ওজন, আর উপর দিকে কি ছিল বল। আরে এই যে বার ছিল এইদিকে এফ আর এইদিকে কি এমজি নয়, তাহলে কতটা ডিস্টেন্স বেড়েছে। এর তো শুধু এইদিকে কি ছিল, এখানে টেনশন ছিল, তাও ভুলে যা, এটাও ভুলে যা, যা এনে এটা ভুলে যা এনে। তাহলে এইদিকে এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, এই এল দৈর্ঘ্যটা বৃদ্ধির জন্য কত বল লেগেছে এমজি। তাহলে কে সমান কি আমি লিখতে পারবো, অতএব কে ইজ ইকুয়াল টু এমজি বাই এল লিখতে পারবো। এমজি বলটাই তো দরকার পড়েছে এল দূরত্ব যেতে। এবার ভাব এইখানে যখন আমি সাম্যাবস্থান থেকে এক্স দূরত্ব নিচে নামালুম, তখন ক্রিয়াশীল সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল বল কি প্রত্যানায়ক বল কত মাইনাস কে এক্স। তার মানে এখানে বা এক্ষেত্রে আর বেশি কিছু লিখতে হবে না, অল্প করে লিখে ছেড়ে দিবি। এক্ষেত্রে প্রত্যানয়ক বল এফ আর সমান মাইনাস কে ইন্টু এক্স। যখন উপর দিকে যাবে তখন নিচের দিকে প্রত্যানয়ক বল, আর যখন নিচের দিকে যাবে তখন প্রত্যানয়ক বল উপর দিকে। বস্তুর ত্বরণ এ হলে, বস্তুটা তো উপর দিকে যাচ্ছে নিচের দিকেও নামছে, ত্বরণ থাকবে না। বস্তুর ত্বরণ এ হলে আমি কি লিখতে পারবো, এম এ সমান মাইনাস কে ইন্টু এক্স, এফ আর এর জায়গায় এম এ, এফ সমান এম এ। তাহলে এম এ, অতএব এম এ সমান মাইনাস, দেখ কে এর জায়গায় কি আমি এটা পুট করতে পারবো এমজি বাই এল, কে সমান এমজি বাই এল, তাহলে মাইনাস এমজি বাই এল ইন্টু এক্স, এম এম কাটলো, বা এ প্লাস জি বাই এল ইজ ইকুয়াল টু ইন্টু এক্স সমান 0। দেখ এটা সরল দোলগতির সমীকরণ নয়, এটা সরল দোলগতির সমীকরণ নয়। আচ্ছা, আবার তুই কেটাকে রেখে দিয়েও করতে পারতিস, এরকম ভাবে লেখ, পাশে দেখাচ্ছি দেখ। অতএব এম এ সমান মাইনাস কে ইন্টু কি ছিল এক্স, বা এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স, বা এ প্লাস কে বাই এম ইন্টু এক্স সমান 0। আমরা কি জানি, আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কোনো কণা, সরল দোলগতি সম্পন্ন কোনো কণার ক্ষেত্রে এ প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স সমান 0 হয়। অতএব ওমেগা সমান ওমেগা, একবার স্কোয়ার কর, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। দেখ এটাই প্রথম দিন ধরেছিলাম না,
বা ওমেগা সমান আন্ডার রুট কে বাই এম হবে। অতএব পর্যায়কাল টি সমান 2 পাই বাই ওমেগা বা টি সমান 2 পাই, ওমেগা এটা থাকলে 1 বাই ওমেগা আছে, উল্টে গিয়ে এম বাই কে। স্যার এল বাই জি দিয়েও তো একই আসতো, এল বাই জিটা তো দেখেছি। স্প্রিং এর ক্ষেত্রে এম আর কে, তার মানে যে স্প্রিং এ যত বেশি মাস করবি তত কি হবে, তার পর্যায়কাল বেড়ে যাবে। এবার শোন একটু কথা বলি, বাইরেকার জায়গায় কিরাম কোশ্চেন দেয়। এই স্প্রিং দুটো আলাদা আলাদা বল ধ্রুবক শ্রেণী সমবায় দিতে পারে, সমান্তরাল সমবায় দিতে পারে, হয়েছে? তখন দেখ তোর ফর্মুলা আলটিমেটলি কি আসছে, ফর্মুলা আলটিমেটলি এম বাই কে। কে তখন লিখবো না, কে ইকুইভ্যালেন্ট। শ্রেণীতে হলে কি হতো, আরে সেই এতে পড়েছিলাম কার্যক্ষমতা শক্তিতে, সমান্তরালে হলে কে কিউ বসাবো, আর যদি শ্রেণীতে থাকে শ্রেণীতে কে কিউটা বসাতে হবে। শ্রেণীতে কে ইকুইভ্যালেন্ট কত হতো, কে ওয়ান প্লাস কে টু, মানে আলাদা কে ওয়ান আর কে টু যদি শ্রেণীতে থাকতো কে ওয়ান প্লাস কে টু হয়ে যেত। আর সমান্তরালে কি হতো, কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, তাই তো না ভুল বললাম, উল্টো হবে। সমান্তরালে হচ্ছে কে ওয়ান প্লাস কে টু হয়ে যায়, তার মানে সমান্তরালে যদি যুক্ত থাকে তখন টি আসবে 2 পাই আন্ডার রুট এম বাই যদি দুটো একই ভর থাকে তবেই কে ওয়ান প্লাস কে টু হবে সমান্তরালে, এটা সমান্তরালে হবে, সমান্তরালে। আর এমনি ক্ষেত্রে হবে টি সমান 2 পাই আন্ডার রুট এম বাই কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, এটা হচ্ছে শ্রেণীতে হবে। যদি মাস একই থাকে, ভর একই থাকে, না হলে কি হবে এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টু। এম ভরকে তুই সমান্তরালে যুক্ত করিস আর শ্রেণীতে যুক্ত করিস, ও তো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে? এরকম ভাবে তোকে নিউমেরিক্যাল সলভ করতে হবে, বাইরেকার নিউমেরিক্যালস, ভালো ভালো নিউমেরিক্যালস। এরপর একটুখানি কনসেপ্ট আছে, ওইটা তো ছিল যদি এইটা হচ্ছে আমাদের এইখান পর্যন্ত আমরা দেখলাম, এইখান পর্যন্ত যে যদি সমান্তরালে থাকে তাহলে টি সমান 2 পাই আন্ডার রুট এম বাই কে ওয়ান প্লাস কে টু, আর যদি শ্রেণীতে থাকে তাহলে 2 পাই আন্ডার রুট এম বাই কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, বা তুই এটাও লিখতে পারিস টি সমান 2 পাই আন্ডার রুট এম ইন্টু কে ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান কে টু, এরকম ভাবে তুই লিখতে পারিস। এরপর তোকে নোটস বলে তিনটে জিনিস বলে রাখছি, বাইরেকার এন্ট্রান্স এক্সামিনেশনে তুই এখান থেকে কোশ্চেন পাবি। কি? প্রথম কথা দেখ, যখন একটি লিফট এ সমতরণে, অবশ্যই এটা কি এ সমতরণটা জি এর থেকে কম, নিচে নামছে, তখন লিফটের ছাদ থেকে ঝুলন্ত একটি সরল দোলকের পর্যায়কাল। স্যার পর্যায়কাল কি ছিল? টি সমান 2 পাই আন্ডার রুট এল বাই জি ছিল, হ্যাঁ স্যার ছিল। এবার ভাব লিফটের মধ্যে থেকে লিফট যদি নিচে নামতো তখন কি হতো, জি আর জি কাজ করতো না, তখন কি হতো জি মাইনাস এ, জিও এদিকে এও এদিকে, জি মাইনাস এ ইফেক্টিভ জি কাজ করতো, এটা স্যার মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। আর সেম যদি উপরে ওঠে সমতরণে তখন টি সমান কত হয়ে যাবে, 2 পাই আন্ডার রুট এল বাই জি প্লাস এ, তোকে দিতেই পারে। আর যদি সমবেগে উপরে ওঠে বা নামে তখন তো এ আসবে না, শুধু 2 পাই আন্ডার রুট এল বাই জি। মানে লিফটের ভিতরে যদি সরল দোলক রাখিস আর লিফট যদি উপরে ওঠে বা নিচে নামে সমতরণে, নট সমবেগে, সমবেগে হলে কোনো পরিবর্তন হবে না, সে উপরে উঠুক বা নিচে নামুক, সমতরণে যদি উপরে ওঠে তাহলে কি এল বাই জি প্লাস এ, আর যদি নিচে নামে তাহলে এল বাই জি মাইনাস এ হবে। আর একটা জিনিস দেয় কোশ্চেন, M1 এবং M2 ভর বিশিষ্ট, মানে দুটো আলাদা আলাদা ভর বিশিষ্ট বস্তুকে কে স্প্রিং ধ্রুবক দ্বারা, মানে মনে কর এরকম একটা বস্তু আর এর মধ্যে দিয়ে একটা স্প্রিং আছে, এইটা একটা, এটা কে, এটা M1, এটা M2, একে একটা ঘর্ষণহীন স্প্রিং দ্বারা যুক্ত করে একটি ঘর্ষণহীন মেঝের উপর রাখতে হবে। রেখে একে যদি একটুখানি চেপে ছেড়ে দিই তাহলে ওরা কি করবে, ওই বস্তুটা তখন অসিলেশন করবে, তার পর্যায়কাল হবে
টু পাই আন্ডার রুট m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু কে। কেটা নিচেই ছিল, m বাই কে হতো তখন m আর কাজ করবে না, m1 প্লাস m1 m2 বাই m1 প্লাস m2 এইটা কাজ করবে, মাসটা ইফেক্টিভ মাস কাজ করবে। এই তোকে কোশ্চেন দেয় বাইরেকার জায়গার, এইখান জায়গা থেকে কোশ্চেন আসে, যেইতে আসে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে, স্টেট জয়েন্টেও আসে। তো স্যার এই ছিল, এরপর দিন আমরা এরপর থেকে পড়াশোনা করব, মানে ওই ইউ নলে তরলের সাম্য, এইটা একটা পড়তে হবে। পৃথিবীর মধ্যে দিয়ে সুরঙ্গ সৃষ্টি করে সেইখানে যদি একটা বস্তুকে ছেড়ে দিই, সে কি করবে, অসিলেশনস করবে, তার গতি দেখতে হবে। এইগুলো করে, এই দুটো থিওরি বাকি আছে, এটা করে আমরা কিছু নিউমেরিক্যালস করে এই চ্যাপ্টারটা শেষ করব। চলো আজকের মতো এইটুকুই।